অর্ণবের যুক্তির পেছনে সার একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়েই বলল, আচ্ছা, তোকে বিশ্বাস করতে হবে না। অ্যাট লিস্ট আমার কথাটা রাখ। ব্যাপারটা কৃতিককে জানানো যাবে না, কোনোভাবেই না। কি জানানো যাবে না আমাকে সায়র? পেছনের দরজা থেকে কৃতিকের চমৎকার পৌরশালী কণ্ঠস্বর ভেসে আসছে। সারের চোখ বেরিয়ে আসার উপক্রম, আড়ালে শুকনো ঠোক গেলে সার শুধল। যে কে? তুই এখানে হঠাৎ? কৃতিক এগিয়ে আসতে আসতে জবাব দিল, একজনকে খুঁজছি। অর্ণব শর্ত। কে পড়ে আছে ওখানে? কৃতিক এগিয়ে আসতে আসতে জবাব দিল। এতক্ষণ শাহরের কথায় মজা নিলেও এখন কেন যেন অর্ণবেরও একটু সন্দেহ হচ্ছে, তাই ও নিঃশব্দে সরে গেল। অর্ণব সরতেই ওর মলিন অবচেতন মুখটা দৃশ্যগত হলো কৃতিকের। খানিকক্ষণ আগে একটু একটু কাতরালো, এখন পুরোপুরি নিস্তব্ধ। ওরু মায়াবী কোমল গোলগাল মুখটা ফ্যাকাশে ছাপ সুস্পষ্ট। কৃতিক টু শব্দ না করে চুপচাপ এগিয়ে গিয়ে আলগোছে কোলে তুলে নিল অরুর তুলতুলে নরম অসার শরীরটাকে। অর্ণব সায়র কেউই কৃতিকের নিস্তব্ধতাকে নিতে পারছে না, এ যেন ঝড়ের পূর্ব লক্ষণ। কে করেছে এটা? কৃতিকের আওয়াজ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সারা জবাব দিল, জানি না, হঠাৎ কারো গোঙানির আওয়াজ পেয়ে ছুটে এলাম, আর এসে দেখলাম অরুকে। কৃতিক অরুকে নিয়ে ওই রুম ত্যাগ করতে করতে রুষ্ট কঞ্চে অর্ণবকে আদেশ করার মতোই বলল, 5 মিনিটের মধ্যে সিসিটিভি ফুটেজগুলো সেন্ড করবি আমাকে। কোনো অন্ধকার রুমের ফুটেজও যাতে বাদ না থাকে। ঘড়ি কাটা তখন 11-র ঘর ছুঁই ছুঁই। বাইরে হাড় কাঁপানো ঠান্ডা, রাস্তাটা পুরোপুরি নিস্তব্ধতায় ছেয়ে আছে। একের পর এক সোডিয়ামের নিয়ন আলো পেছনে ফেলে সামনে এগোচ্ছে কৃতিকের কালো রাঙা মার্সিডিজটা। নিজের ড্রাইভিং সিটে বসে খুব সাবধানে প্যাসেঞ্জার সিটে অরুকে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিয়েছে কৃতিক। মাথাটা সাবধানে রেখে দিয়েছে গাড়ির ব্যাক সিটে, যাতে অরুর কোনোরূপ কষ্ট না হয়। তাই হাইওয়ে রাস্তাতেও খুব অল্প স্পিডে ড্রাইভ করছে কৃতিক, কিন্তু ভেতরের কুণ্ডলি পাকানো ক্রোধের তোপে বারবার নিজে অজান্তেই সেই স্পিড বেড়ে যাচ্ছে দ্বিগুণ। পরক্ষণে অরুর মলিন অচেতন মায়া মায়া মুখের পানে তাকে সেই স্পিড কমিয়ে আনছে পুনরায়। এমনভাবেই মেজাজের তারতম্য চলছিল পুরো রাস্তা জুড়ে। কিন্তু হঠাৎ করে ফোনের ব্রেভেট আওয়াজ পেয়ে পুরোপুরি গাড়ি থামিয়ে দিল কৃতিক। অতঃপর ব্লুটুথে কানে লাগিয়ে ফোনের ভিডিও চেক করতে করতেই বলল, হ্যাঁ বল অর্ণব। অর্ণব ক্ষীণ আছে বলে, বলছি যে যে কাজটা করেছে তার সাথে কি করবি? কৃতিকের ফোনে ততক্ষণে আসল কল্পিতের চেহারা ভেসে উঠেছে। তাকে তার কাজের পারিশ্রমিক দেব। চোয়াল শক্ত করে কথার জবাব দিয়ে কল কেটে ভিডিওতে মনোযোগ দিল কৃতিক, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ক্যাথলিনের মুখের সামনে ফ্ল্যাশ লাইট জ্বালানো। ও প্রথমে অরুকে রেগে মেগে কিছু বলে, তারপর জামার আড়াল থেকে কিছু একটা বের করে অরুর মুখের সামনে স্প্রে করতে অবচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল অরু। অরু যখন পুরোপুরি অবচেতন, ঠিক তখনই এর থেকেও ভয়ঙ্কর কাজ করতে উদ্যত হয় ক্যাথলিন। কোথা থেকে যেন একটা কাছে এনে অরু চুলগুলো মুষ্টিবদ্ধ করে ধরে সেগুলো কাটার জন্য উদ্যত হবে। ঠিক তখনই সারা অর্ণব চলে আসে ওখানেই, আর ক্যাথলিন লুকিয়ে পড়ে ডেকোরেশনের স্তূপাকার কাপড় চোপড়ের আড়ালে। কৃতিক পুরো ভিডিওটা দেখে ভিড় পড়ল। তার মানে ক্যাথলিন এখনো পার্টিতে উপস্থিত। অতঃপর মোবাইলটা আগের জায়গায় রেখে অবচেতন অরুর দিকে খানিক ঝুঁকে গিয়ে মৃদু আওয়াজ করে কৃতিক বলে, আমার কথা কেন শুনিস না বলতো? কে আছে এই দুনিয়ায় যে আমার মতো করে তোকে প্রোটেক্ট করবে? ভেতর থেকে দীর্ঘশ্বাসটাকে বের করে দিয়ে কৃতিক অরুর মুখটা তীক্ষ্ণ চোখে খুব কাছ থেকে পরখ করে বলে, আই এম সরি হার্টবিট, বাট আই উইল টেক রিভেঞ্জ। গতকাল রাতের কথা ভাবতে ভাবতে কখন যে হাতের কফিটা শেষ হয়ে গিয়েছে টের পায়নি কৃতিক। কিন্তু যখন টের পেল মগটা পুরোপুরি খালি হয়ে গিয়েছে, তখন ও কফিহীন চ্যাটচ্যাটে মগটার দিকে তাকে কপট হেসে পড়ল। সরি ক্যাথলিন, তুমি আমার বেস্ট ফ্রেন্ডের কাজিন, কিন্তু তুমি তো খুব বড় ভুল করেছো। আমার দুর্বলতায় হাত দিয়ে ফেলেছো, তাই ছোটখাটো শাস্তি তো তোমাকে পেতেই হতো। কৃতিক নিজ কথা শেষ করে সিরামিকের কফির মগটা আস্তে করে ফেলে দিল মেঝেতে। সঙ্গে সঙ্গে বিকট ছনছন আওয়াজে মুখরিত হলো পুরো অফিস রুম। এত কিছুর পরেও কৃতিকের মস্তিষ্কে একটা প্রশ্ন গেঁথেই রয়, সবকিছু রেখে শুধুমাত্র অরুর চুলি কেন কাটতে গিয়েছিল ক্যাথলিন? দিনের অন্তিম প্রহর চলমান, সূর্য পশ্চিম আকাশে মিলিয়ে গিয়েছে সেই কবেই।
তাও সূক্ষ্ম সোনালি মিয়ে যাওয়া আলোর ছটা দেখে মনে হয় রাত নামেনি, এখনো সন্ধ্যা বেলাতেই আটকে আছে প্রকৃতি। পশ্চিম আকাশে সূর্যের শেষ আলোটুকু হানা দিল, পূর্ব আকাশে ঠিক তার বিপরীত। সেটাই ঘন কালো মেঘ গুড়গুড় করছে, এক পলক তাকালে মনে হয় এখনই তুফান ধেয়ে আসবে। ভর সন্ধ্যাবেলা মেঘমল্লার গুড়গুড়ানি আর দমকা হাওয়া পেছনে ফেলে বাসায় ফিরেছে কৃতিক। সাধারণত সপ্তাহে 3 দিন মাইক্রোনমিক্সের উপর ক্লাস থাকে কৃতিকের। এছাড়া বাকিটা সময় পাহাড়ি দুর্গম কোনো রাস্তায় বাইক রাইডিং নয়তো অন্ধকার রুমে শুয়ে বসে অডিও বুক শুনে কাটিয়ে দেয় ও নিজের একগুঁয়ে জীবনটা বড়ই অপ্রীতিকর কৃতিকের কাছে। মাঝে মধ্যে মনে হয় এবং জীবন থাকাছে না থাকাই শ্রেয়। সোনার চামচ মুখে নিয়ে বিত্তশালী পরিবারের জন্ম নেওয়া কৃতিকের আশেপাশে মানুষের বড়ই অভাব ছিল না। সোনার চামচ মুখে নিয়ে বিত্তশালী পরিবারের জন্ম নেওয়া কৃতিকের আশেপাশে মানুষের অভাব ছিল না কোনো কালে। তবুও সে ছিল চিরচারিত একা। এত টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ক্ষমতা সব কিছুই ওর কাছে মূল্যহীন ছিল বরাবরই। বুঝ হবার পর থেকে কোনোদিন কোনো আবদার অপূর্ণ থাকেনি কৃতিকের, হোক সেটা ন্যায় আবদার কিংবা অন্যায়। এই সোনায় মোড়ানো জীবনে কৃতিক আজন্ম যেটা পায়নি সেটা হলো ভালোবাসা, আদর, স্নেহ আর পরিবার নামক অদৃশ্য বন্ধন, যার দরুন ছোট থেকে নরম হৃদয় তৈরি হওয়ার জন্য সকল উপকরণ সর্বা বাদ দিয়ে স্কুল, কলেজ, ভার্সিটি সবখানে তৈরি করেছে নিজের ক্ষমতা আর নেতৃত্বের প্রভাব। নেতৃত্ব আর কর্তৃত্বের মাঝে রক্ত মাংসের হৃদয়টা কবে যে পাথর রূপ ধারণ করেছে তা টের পায়নি কৃতিক। ঢাকা দক্ষিণের প্রাক্তন মেয়র, তার উপর বর্তমান মন্ত্রী জামশেদ জায়ান চৌধুরী একমাত্র ছেলে জায়ান কৃতিক চৌধুরী। পাবলিক ভার্সিটির বাঁকা বাঁকা ছাত্র নেতা থেকে শুরু করে এলাকার ছোট বড় পাতি নেতা সবাই সমীহ করে চলতো নর্থ সাউথে পড়া অবাঙালি চেহারা কৃতিককে। পুরান ঢাকার অলিতে গলিতে যে কোনো চায়ের আড্ডা কিংবা মিছিল মিটিং কৃতিকের নাম ছিল সবার মুখে। দিন আর রাত নেই, মারামারি, কাটাকাটি, মিছিল মিটিং থেকে শুরু করে সব কিছুতে কৃতিকের এক ইশারায় সবাই তৎক্ষণাৎ হাজির হতো বিনা বাক্যে। সেই সময় পুরান ঢাকার রাস্তাঘাটে সবাই একই বুলি আওড়াতো, জামশেদ জাহানের পরে কাটার দরকার নেই, তার ছেলে একটাই 100। একটা অপারক, অনিশ্চিত, হৃদয় নিংড়ানো অদম্য কষ্টকে হাঁটাতে হৃদয়টাকে পাথর বানিয়ে নেতৃত্বের জয়জয়কারে তখনও ভালোই ছিল কৃতিক। উঠতে বসতে দলের লোকেদের ভালো মন্দ খেয়াল রাখতে রাখতে সময় কেটে যেত ওর। কিন্তু 8 বছর আগে হঠাৎ করেই হৃদয় অরুর আগমন, আর অরুর সাথে করা সেই ছোট্ট একটা ভুলের জন্য সব ছাড়তে হয়েছিল ওকে। নিজের বাড়ি, নিজের দেশ, নিজের কর্তৃত্ব, নিজের দল, নিজের লোক, সবকিছু ছেড়ে হাজার হাজার মাইল দূরে এসে ধরা বাধাহীন কৃতিককে বন্দী হতে হয়েছিল আমেরিকার মতো নিয়মতান্ত্রিক সমাজে। তখন থেকেই মানুষের উপর কৃতিকের চরম বিরক্তি। তখন থেকেই ওর কাছে ভালোবাসার মানেই স্বার্থ হাসিল। স্বার্থের পৃথিবীতে নিঃস্বার্থে ভালোবেসে বুকে টেনে নেওয়ার মানুষের উপস্থিতি কল্পনা বৈকি কিছুই না। প্রথম দিকে আমেরিকান দিনগুলো কৃতিকের জন্য ছিল ভয়ঙ্কর, কষ্টদায়ক আর বিভৎস। যে কৃতিক ডানে বামে পেছনে মানুষ ছাড়া একদমই বাইরে পা বাড়াতো না, সে নিজের জন্য একটা হাউসমেট কিংবা সার্ভেন্ট পর্যন্ত নিয়োগ দেয়নি। আমেরিকা আসার পরই যোগাযোগ ছিন্ন করেছে দেশের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটা শুভাকাঙ্ক্ষীর সাথে, এমনকি নিজের বাবার সাথেও। দিনের পর দিন খেয়ে না খেয়ে কক্ষবন্দি দুর্বিষহ জীবন কাটিয়েছে ও। এভাবে দিন মাস যেতে যেতে একটা পর্যায়ে সে উগ্রতার সীমা ছাড়িয়ে যেতে থাকে কৃতিক। হুট করে রেগে যাওয়া, যাকে তাকে একটুতে আঘাত করে বসা, দিকভ্রান্তের মতো বাইক রাইড করা থেকে শুরু করে নিজেই নিজের হাত কাটা কি করেনি ও। কৃতিক যখন নিজেই নিজের জন্য অনিরাপদ হয়ে পড়ে তখনই অ্যাঞ্জেলের মতো আবির্ভাব ঘটে ওর মতো ছন্ন ছাড়া আরও 3 জন মানুষের। তাদের জীবনও ভালোবাসার প্রচুর অভাব। এক একজনের জীবন যেন এক একটা ট্র্যাজেডি। এলিসা, অর্ণব আর সায়র
পরক্ষণে সাইকিয়াট্রিস্টের পরামর্শে একটু একটু করে স্বাভাবিক করে তোলে কৃতিককে। ওই জন্যই তো কৃতিকের হাউস পাসওয়ার্ড প্রতিবার হ্যাক করে ওরা। আর সাইকিয়াট্রিস্টের পরামর্শ মতোই প্রত্যেক উইকেন্ডে একজন না একজন চলে আসে জনমানবহীন শুনশান এই শহরতলিতে। আর উরু, সে তো তখন খুব ছোট। কৃতিকের পৌরুষালী হৃদয়ে হঠাৎ করে জন্মানো অজানা মায়া, অজানা অনুভূতি, অজানা আসক্তি কিছুই ওর বোধগম্য নয় তখন। তবুও কৃতিকের উপর অরুর আকাশসম রাগ, জিত আর অভিমানের ছড়াছড়ি। 8 বছর পরে এসেও না অরুকে ভুলতে পেরেছে, আর না নিজের রাগটা অরুর উপর ঠিকভাবে প্রয়োগ করতে পেরেছে। এত বছর পর আবারও আটকা পড়েছে বহুদূরে ফেলে রেখে আসা সেই পুরনো মায়া জোরে। কেনই বা পড়বে না? অরুর প্রতি কৃতিকের আসক্তিটা যে 1-2 দিনের নয়। তার উপর অরু এখন সদ্য যৌবনে পা রাখা অষ্টাদশী রমণী। কৃতিক যখন মায়ায় পড়েছিল তখন নিতান্ত কিশোরী অরু, গড়ন বরণ তেমন ছিলই না। আর এখন সর্বাঙ্গে রূপের ছড়াছড়ি, তার কি নেই? ভালোবাসাহীন একাকী হৃদয় কৃতিকের অদম্য বাসনা পূরণের জন্য সবকিছু উপস্থিত ওর মাঝে। তাহলে কৃতিক কেন পারছে না খুব সহজে অরুকে আপন করে নিতে? কৃতিক তো সমাজের কিংবা নিয়ম কিংবা নিন্দা কোনোটাতেই পরোয়া করে না কোনো কালে। তবুও হৃদ মাঝারে কেন এই পাহাড় সম দূরত্ব? আপাতত নিজ মন গহীনের অযাচিত প্রশ্নের কোনো উত্তরই নেই কৃতিকের কাছে। তাই পেছনের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে ভেতরে দীর্ঘ শ্বাস নিংড়ে বের করে পাসওয়ার্ড টিপে মেন ডোরের লক খুলে ঘরের দিকে পা বাড়ায় কৃতিক। পুরো হল রুম না পুরো বাড়ি খুটখুটে অন্ধকার ছেয়ে আছে। তিমিরে থাকা ঘরের দুয়ারে পা রাখা মাত্রই পায়ের কাছে নরম কিছু অনুভূতি হতে সুকুঞ্চিত করে নেয় কৃতিক। তারপর মেঝের দিকে তাকে অন্ধকারে জ্বলতে থাকা সবুজ চোখ জোড়া দেখে বুঝতে পারে এইটা অরুর নেউচে বিড়ালটা। বিড়াল এখানে, তাহলে অরু কই? তাছাড়া বিড়াল সব জায়গায় গেলেও খুনাক করে কৃতিকের সামনে আসে না। তাহলে আজ হলোটা কি? আশ্চর্য! বিড়ালটার এমন আকস্মিক গায়ে মাখামাখি ভাব দেখে ভাবনায় পড়ে গেল কৃতিক। তাই দেরি না করে দ্রুত পায়ে এগিয়ে এলো লাইটের সুইচ বোর্ডের কাছে। অন্ধকারে কৃতিক নতুন হাঁটছে না, তাই সুইচবোর্ড পর্যন্ত যেতে মোবাইলের আলো জ্বালানোর আর প্রয়োজন পড়েনি ওর। একযোগে পুরো বাড়ির প্রত্যেকটা রুমের আলো জ্বালিয়ে ডোরাকে খুঁজতে দরজার দিকে চোখ রাখলো কৃতিক। কই, দরজার কাছে তো নেই। তাহলে চারিদিকে হাতড়িয়ে একটু পর খেয়াল করলো বিড়ালটা ওর পায়ের কাছে দাঁড়িয়ে লেজ নাড়াচ্ছে। বিড়ালের দিকে কট মুটিয়ে তাকিয়ে বিরক্ত স্বরে কৃতিক বলল, হোয়াটস রং? কাপড় নোংরা করছিস কেন? এক্ষুনি দূরে যা বলছি, নয়তো তোকেও তোর মালকিনের মতো চড়িয়ে গাল লাল করে দেব। কৃতিকের বাংলা ইংরেজি মিলানো ধমকেও কাজ হলো না। ডোরা আগের ন্যায় দাঁড়িয়ে আছে। সেই দেখে কৃতিক দুকদম পিছিয়ে গিয়ে বলল, ইউজলেস ক্যাট, কথা না শুনলে একদম ঘর থেকে বের করে দেব। যেমন মালকিন তার তেমন পোষা বিড়াল। নিজে সারাদিন বেয়াদবি করে করে বিড়ালটাকেও বেয়াদবি শিক্ষা দিয়েছে। ইচ্ছে করছে দুটোকেই ধরে আছান মারি। ডোরার দিক থেকে পাকানো চোখ সরিয়ে কৃতিক দোতলার করিডোরের দিকে তাকিয়ে চেঁচাতে লাগলো, কোথায় তোর বেয়াদব মালকিনটা? কতবার বলেছি আমার চোখের সামনে যাতে এই নেউটে বিড়ালটা না আসে। একে দেখলে আমার ইরিটেটিং হয়। অরু, এই অরু, এখনই নাম, নয়তো তোর বিড়ালকে ঘাড় ধরে বের করে দেব আমি। অরু! ডোরা কাউচের সামনে গিয়ে মিয়াও মিয়াও করে ডেকে ক্ষিপ্ত কৃতিকের চোখ গেল সেদিকে। দেখলো কাউচের উপর জুবুতুবু হয়ে কমফোর্টার মুড়ি দিয়ে শুয়ে আছে ওরও। হাঁটু সমান লম্বা খোলা চুলগুলো মেঝেতে গড়াগড়ি খাচ্ছে ওর। দেখে মনে হচ্ছে চেতনা নেই। অরুকে এমন অসাড় হয়ে শুয়ে থাকতে দেখে ক্ষণিকের মাঝে হৃৎপিণ্ড থরাক করে উঠল কৃতিকের। এতক্ষণ ধরে মাথা চারা দিয়ে ওটা মেজাজটা দপ করে নিভে গিয়ে অজানা ভয়ে ছেয়ে গেল মস্তিষ্ক। ও 1 পা 2 পা করে এগিয়ে হাঁটু গেড়ে কাউচের সামনে অরুর মুখোমুখি হয়ে বসে পড়ল। অতঃপর মৃদু আওয়াজে ডেকে উঠল, অরু! অরু নিশ্চুপ। গলার মাঝে কাটার মতো তীক্ষ্ণ কিছু বিচ্ছে, মনে হচ্ছে গলার স্বর বের হওয়ার জন্যেই। কৃতিক সেটা পুরোপুরি অগ্রাহ্য করে আবারও ডাকলো অরুকে। অরু! এবার গলার স্বরটা আরো খানিকটা নরমই শোনালো ওর। 1 বার 2 বার 3 বার সময় ব্যস্ত হয়ে পড়ল কৃতিক।
ভেতরে জমিয়ে রাখা দূরত্ব, জড়তা, অভিমান, আক্রোশ সব কিছুকে সাইডে সরিয়ে দু হাতে আঁচলা করে ধরল অরুর জ্বরে লাল চকচকে হয়ে যাও মুখটা। অতঃপর উদ্গ্রীব হয়ে ওর মুখমণ্ডল ঝাঁকিয়ে উঠে বলল, এই ওরু হার্টবিট, ক্যান ইউ হেয়ার মি? এই প্রথম মনে মনে নয় বড় মুখ ফুটে অরুকে আদুরে নামে ডাকছিল কৃতিক। যদিও কৃতিকের আপাতত কোনো কিছুতে খেয়াল নেই, ও তো স্রেফ অরুকে জাগিয়ে তুলতে চাইছে। অবশেষে প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় ঢুলু করে চোখ খুলে অরু দেখি বোঝা যাচ্ছে ওর চোখের দৃষ্টি খোলাটে। তীব্র জ্বরে কি যেন বিড়বিড় করছে অস্পষ্ট আওয়াজে। অরু চোখ খুলেছে দেখে স্বস্তি নিঃশ্বাস ছাড়ে কৃতিক। মনে মনে ঠিক করে এখনই একবার ডক্টরকে কল করে আনতে হবে। কিন্তু ওর ভাবনার ছেদ ঘটে। তপ্ত দুটো নরম হাতের ছোঁয়া পেয়ে জ্বরে ঘুরেই দু হাতে কৃতিকের গলা জড়িয়ে ধরেছে ওরু। কৃতিক সে অবস্থাতে স্থির হয়ে বসে আছে, যেন নড়াচড়া করতে ভুলে গিয়েছে ও। এবার পাশ ঘুরে শুয়ে নিজের হাত দুটো আরো শক্ত করে ধরে নিল অরু। নিজের হাত দুটো আরো শক্ত করে নিল অরু। সঙ্গে সঙ্গে অরুর দিকে ঝুঁকে পড়ল কৃতিক। অরুর তপ্ত প্রশ্বাস, কাঁপা কাঁপা অধর আর নিঃশ্বাসের তালে তাল মিলিয়ে বারবার ওঠানামা করা ধনুকের মতো শরীরটা একবার এক ছলক পরক করে দ্রুত চোখ নামিয়ে নেয় কৃতিক। অরু জ্বরে পুড়ছে। এই সময় নিজের মস্তিষ্কের অযাচিত কামুক চিন্তাধারাগুলো এক ধাক্কায় সরিয়ে দিয়ে ও জ্বরে ঘুরে থাকা অরুকে সুতল। ওরু, ক্যান আই টাচ ইউ? অস্পষ্ট সুরে কিছু একটা বিড়বিড়ালো অরু। কৃতিকের কান অব্দি তা পৌঁছায়নি। তাও নিজের কোট আর টাইয়ের নটটা খুলে সেগুলোকে এক প্রকার ছুঁড়ে ফেলে কাউচের উপরেই উঠে বসে কমফোর্টার সহ আলগোছে অরুকে কোলের মাঝে নিয়ে নিল কৃতিক। কমফোর্টার আর কৃতিকের শরীরের মুহূর্তের মধ্যেই মুখের বিড়বিড়ানি বন্ধ হলো অরুর। মনে হয় শীত কমেছে। কৃতিক অরুর মুখের পানে তাকিয়েই বলে, এমন কেন করিস ওরু? আমাকে কি একটু আপন ভাবা যায় না? একটা কল দিলে কি হতো? আমি না হয় খুব খারাপ, অনুকে কি কল দেওয়া যেত না? এত বেখেয়ালি কেন তুই? তুই এমন করলে আমার অগোছালো জীবনটা কে সাজাবে বল? অরুর কাছ থেকে জবাব আসে না, আসার কথাও না। অরু তো এখন নিজের মাঝে নেই। কৃতিক একটু থেমে আবারও বলে, এখন তুই জ্বরের ঘরে আছিস, কিছু বললেও মনে থাকবে না তোর, রাইট? এখন যদি আমি বলি। কৃতিক কয়েক সেকেন্ড চুপ রইল, তারপর বলল, কিছু না, তোর যথেষ্ট বয়স হয়েছে বোঝার, আর আমাকেও তোর বুঝেই নিতে হবে। নেক্সট টাইম নিখিল নিখিল করলে তোকে চিবিয়ে খাবো আমি, সেই সাথে ওই ধূর্ত নিখিলকেও পুঁতে রেখে দিয়ে আসবো। বেশ অনেকটা সময় পর অরুকে কোলে তুলে রুমে শুইয়ে দিয়ে আবারও নিচে নামে কৃতিক। ফর্মাল শার্টের উপরে অ্যাপ্রন পরে পুরো রুম গুছিয়ে ফেলে সে। তারপর কিচেনে গিয়ে হোয়াইট পরিজ বানিয়ে নিয়ে যায় অরুর কাছে। মাথা জলপটিটা উল্টে দিয়ে অরুর মুখে একটু একটু পরিজ দিতে দিতেই কৃতিক আহত শুয়ে পড়ল। আমি খুব খারাপ তাই না? সব সময় কষ্ট দেই তোকে, কথার আঘাতে হৃদয়টা বিষিয়ে দেই। কি করব বল? তোর জন্যই আমি এমন। ক্যাফে সর্বশেষ কাস্টমারকে বিদায় জানিয়ে মাত্রই পার্ট টাইম শেষ করে বেরিয়েছে অনু। আজ কাজের অনেক চাপ ছিল, তার উপর সেই সকালে বেরিয়েছে। আসার আগে থেকেই দেখে এসেছে অরু শরীরটা ভালো নেই। তাই দুশ্চিন্তা মুক্ত হতে ফোন বের করে ডায়াল করলো কৃতিকের বাসার ল্যান্ডলাইনে। কিন্তু দুঃখের বিষয়, কলটা কেউ তুলল না। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। অনু অবশ্য ছাতা নিয়েই এসেছে সাথে করে, তাই আর বৃষ্টি কমার অপেক্ষা না করে ছাতা মাথায় বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে। রাতের বেলায় ঝুম বৃষ্টিতে পিচ ঢালা রাস্তা ঘুরিয়ে ঘুরিয়ে পানি পড়ছে গিয়ে ঢালু জমিনে। কুর্তি আর স্কিনি ডেনিম পরিহিত অনু সেই বৃষ্টির পানিতে চুবিয়ে চুবিয়ে হাঁটছে ঠিক ছোট্টবেলার মতন। এভাবে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে অনু খেয়াল করে ও একা নয়, ওর পাশে আরও একজন ওর সাথে তাল মেলাচ্ছে। বিস্ময় হতবিহ্বল ওই অনু ছাতা তুলতেই দেখতে পায় পরিচিত সেই হাসি মুখখানা। প্রত্যয়ের মুখটা একবার পরখ করে আবারও ছাতা নামিয়ে নিয়ে অনু বলে, আপনি সব সময় রাতের বেলা উদয় হন কেন বলুন তো? কারণ আমি চাঁদ। অনু একইভাবে ছাতা তুলে সুতল। কি বললেন? প্রত্যয় এবার নিজের ছাতাটা উঁচিয়ে বলে, দিনের বেলা অফিস থাকে ম্যাডাম, নিজের কাজ জেকে ভাইয়ের কাজ দুটো একসাথে সামলাতে হয়। আপনি কৃতিক ভাইয়াকে ভাই ডাকেন কেন? জবাব দেয় অনু। সে
সে আমার বহু পুরনো বড় ভাই, সেজন্য। আর আপনার পরিবার? সবাই আছে বিডিতে। অনু বুঝতে পারার মতো উপর নিচ মাথা নাড়াল। ততক্ষণে উচ্চ প্রশ্ন ছিল প্রত্যয়। আপনার মা তো কোম্পানির চেয়ারম্যান, তাহলে এত কষ্ট করে পার্ট টাইম কেন করছেন? অনু হাসার চেষ্টা করে বলল, আমাদের আর কৃতিক ভাইয়ার সম্পর্কের জটিলতা তো জানেনই। উনি মায়ের চিকিৎসার জন্য এত এত খরচ বহন করছে, সেই অনেক। তাছাড়া মায়ের অধিকার থাকলেও আমাদের তো এসবে কোনো অধিকার নেই। তাই নিজের আর অরুর হাত খরচ মেটানোর জন্য যেটুকু প্রয়োজন সেটার ব্যবস্থাই করা আর কি। অনুর আত্মসম্মান প্রগাঢ়, নিতান্তই ঠেকায় পড়ে মাকে নিয়ে এত দূর এসেছে। অনুর কথার জন্যে তাই স্পষ্টই বোধগম্য হলো প্রত্যয়। তাই ও এসব ফিনান্সিয়াল কথাবার্তার বাইরে গিয়ে সুথলা। আপনার মা এখন কেমন আছেন? অনু হাসি মুখে জবাব দেয়, ভালো আছেন। ডাক্তার বলেছেন শারীরিক উন্নতি হচ্ছে দ্রুত। এরকম হলে খুব শীঘ্রই অপারেশন করানো সম্ভব হবে। প্রত্যয় স্বস্তি নিঃশ্বাস ছেড়ে বলল, আপনাকে খুশি দেখতে ভালো লাগছে। আপনার হাসিটা আমার হৃদয় ছুঁয়ে যায়। দেখলে মনে হয় হৃৎপিণ্ডে জোড়া তরতাজা তীরের ফেলা। অনু হাঁটার গতি পুরোপুরি থামিয়ে দিয়ে প্রত্যয়ের পানে চেয়ে বলল, প্রত্যয় সাহেব, বৃষ্টিতে ভিজবেন? বসন্তের বৃষ্টিতে? প্রত্যয় তৎক্ষণাৎ নিজের ছাতা ছুঁড়ে ফেলে দিয়ে ছোট পাখি হেসে বলল। আপনার এই খুশিটুকু ধরে রাখার জন্য জান কোরবান। প্রত্যয়ের সাথে সাথে অনু নিজের ছাতাটা নামিয়ে নেয়। সঙ্গে সঙ্গে বরফ শীতল বাড়ি দ্বারা এসে ছুঁয়ে যায় দুটো উচ্ছ্বসিত রোমাঞ্চকর প্রাণ। অন্ধকার পথরুমে আটকে থাকার ফলস্বরূপ অরুর শরীরে যে জ্বরের দাবদার সূচনা হয়েছিল, আজ প্রায় 5 দিনের মাথায় তা একটু একটু করে কমেছে। জ্বর পুরোপুরি না কমলেও অরু যে পড়ে সবার কাছে নিজের সুস্থতা প্রমাণ করতে চাইছে। কারণ আগামীকাল নিখিলদের চোর। ধরণীতে নতুন সূর্য উদয়মান, সুন্দর ঝকঝকে সকাল। ছাদ বারান্দার ফাঁক গলিয়ে সূর্যের তীক্ষ্ণ মোলায়েম আলো এসে হানা দিচ্ছে দোতলার সরু করিডোরে। রুম থেকে বেরিয়ে করিডোর ধরে সামনে এগোচ্ছে অরু। সাথে পিছু নিয়েছে ওর ছায়াটাও। গন্তব্য কৃতিক সাহেবের রুম। কৃতিকের রুমটা করিডোরের শেষ প্রান্তে। হাতে একটা মাইক্রোমনিক্সের বই আর ডোরাকে কোলে নিয়ে কৃতিকের রুমের দরজা এসে থামলো অরু। সে যে প্রথম দিন এসে কৃতিকের বেডে ঘুমিয়েছিল, তারপর আজ পর্যন্ত ওর রুমে চৌকাঠ অবধি মারায়নি অরু। কিন্তু আজ তো আসতেই হতো, যে করেই হোক কৃতিককে রাজি করিয়ে আগামীকাল ভার্সিটিতে যাওয়ার ব্যবস্থা করতেই হবে। আর তারপর ভার্সিটি থেকে সোজা নিখিল ভাইয়ের সাথে ট্যুরে। সেই কখন থেকে দরজার সামনে শটান দাঁড়িয়ে আছেন অরু। নক করতেই কেমন যেন ইতস্তত লাগছে। রুমের দরজা লাগিয়ে কৃতিক কি না কি করছে। রুমের দরজা লাগিয়ে কৃতিক কি করছে কে জানে। দেখা গেল ও নক করতেই দরজা খুলে বেরিয়ে এসে আকস্মাৎ থাপ্পড়ি লাগিয়ে দিল তুকালে। সেসব হাবি যাবি ভেবে শুষ্ক একটা ঝোঁক গিরে বুকের মাঝে অনেকটা সাহস জুগিয়ে শেষমেশ দরজার টোকায় মেরে দিল অরু। সঙ্গে সঙ্গে ভেতর থেকে কাটকাট আওয়াজ ভেসে এলো কৃতিকের, কি চাই? অরু বাইরে থেকে জবাব দিল, কিছু চাই না, একটু একটু। অরু কথা শেষ করার আগে কৃতিক বলল, দরজা খোলাই আছে। কৃতিকের জবাব শুনে অরু তাড়াহুড়ো করে জোড়াকে কোল থেকে নামিয়ে নিজের শরীরটা ছেড়ে ছুড়ে প্রবেশ করলো ভেতরে ঢুকতে অরু দেখতে পায় কৃতিক তোয়ালে দিয়ে চুল মুছে পরনের ট্রাউজার আর টি শার্ট দুটোর রঙই কালো। মনে হচ্ছে শাওয়ার শেষে মাত্র বেরিয়েছে সে। পুরো রুম জুড়ে স্যান্ডালউড পারফিউম আর মাতাল করা পৌরুষারি গন্ধে মোমো করছে। কৃতিকের রুমে কৃতিকেরই সামনে দাঁড়িয়ে অরু বেহাইয়ার মতন মনে মনে ভাবছে, আচ্ছা, রুম থেকে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, তাহলে ওনার শরীরের গন্ধটা কেমন? ওনার বউ তো মনে হয় ওনার শরীরের সুঘ্রাণী পাগল হয়ে যাবে। আপন মনকে দাঁত খিচিয়ে অরু অন্য মনটা বলে ওঠে, ছি ছি ছি, আবারও ভুলভাল ভাবছি, তওবা তওবা। অরুকে ফ্লোরের দিকে তাকিয়ে ভাবনায় ডুবে থাকতে দেখে কৃতিক ফিকুচকে বললাম, কিছু বলার না থাকলে যেতে পারিস, আমি রেডি হব, ম্যাচ আছে। অরু তৎক্ষণাৎ ভ্রম থেকে বেরিয়ে এসে বলল, মানে একটু পড়া বুঝতে এসেছিলাম,
কিছুতেই মাথায় ঢুকছে না। ওরও পড়া বুঝতে এসেছে, তাও কৃতিকের কাছে। ব্যাপারটা মোটেও বিশ্বাসযোগ্য নয়। নিশ্চয়ই ঘাবলা আছে। সেটা কেউ ভালোভাবে বুঝতে পেরেছে কৃতিক। তবুও ওরুর উদ্দেশ্যেই ধরার জন্যই বলা, আমি যখন ক্লাসে লেকচার দেই তখন মন কোথায় থাকে তোর? বিশ্বাস কর অরু, ফার্স্ট সেমিস্টারে ফেল করলে তোকে আর পড়াবো না আমি। ওরু ঠোঁট উল্টে বলল, এত কথা কেন শোনাচ্ছেন? দিন না একটু বুঝিয়ে। টিচার হন আপনি, আমার স্টুডেন্টের প্রতি একটুখানি কর্তব্য তো আছে নাকি? তোর আমাকে কর্তব্য শিখাতে হবে না। এসব কর্তব্যের ধার ধারি না আমি। ওরু জানে ও কিছুতেই কৃতিকের সাথে তর্কে পেরে উঠবে না, তাই দমে গিয়ে নরম সুরে অনুনয় করে বলল, দিন না প্লিজ। অরুর অনুরোধ বোধ হয় কাজ হলো। কৃতিক অরুর মুখের উপর নিজ তোয়ালেটা ছুঁড়ে মেরে পড়ল। ঠিক আছে, বুঝিয়ে দিব, তার আগে কাজ শেষ কর। অরু কয়েক কদম এগিয়ে এসে কৃতিকের মুখ বরাবর দাঁড়িয়ে ওর চুল ছোঁয়ার চেষ্টা করছে। পা উঁচু করে 2 আঙ্গুলের উপর দাঁড়িয়ে তোয়ালে দিয়ে কৃতিকের চুল মুছতে যাবে, তার আগে কৃতিক ওকে ছেলে সরিয়ে দিয়ে বলল, হয়েছে, আর লাগবে না। এইটুকু কাজ সেটাও ঠিক মতো করতে পারিস না। বিয়ে হয়ে গেলে তখন কি করবি? অরু মিনমিনিয়ে বলল, খাম্মার মতো দাঁড়িয়েছিলেন কেন? মাথাটা একটু নোয়ানো যেত না? কিছু বললি? অরু না সূচক মাথা নাড়াল। কোন টপিকটা দেখিয়ে দিতে হবে? অরু বই সমেত কৃতিকের দিকে এগিয়ে এলেই ওকে মাঝপথে থামিয়ে দিয়ে কৃতিক বলে, খবরদার কাছে আসবি না। যা বলার ওখানে দাঁড়িয়ে বল। কাছে না এলে পড়া বুঝবো কি করে? সে আমি জানি না, তুই আমার কাছে আসবি না, ব্যাস। অরু অসহায় মুখে কৃতিকের পানে তাকিয়ে আছে, আর কৃতিক তির্যক চোখে অরুর আগা গোড়া পরক করলো কালো ফ্রক আর লেগিংস, সেই সাথে মেঘের মতো ঘন কালো লম্বা চুল, সবকিছু কালো রং দিয়ে মুড়িয়ে রাখায় ফসার শরীরটা যেন জ্বলজ্বল করছে। ওর দেখলেই কেমন চোখ ধরে যায়, হৃদয়টা নিষ্পিস করে। কিছু একটা ভেবে কৃতিক অরুর উদ্দেশ্যেই বললা, তুই স্টাডি টেবিলে গিয়ে বস, আমি এখান থেকেই বুঝিয়ে দিচ্ছি। অরু কৃতিকের কথা মতো তাই করল। গিয়ে বসলো কৃতিকের অত্যাধুনিক টেবিল চেয়ারে। এরপর শুরু হলো কৃতিকের প্রফেশনাল আচরণ। একে একে পুরো চ্যাপ্টার, প্রত্যেকটা টপিকের উপর টানা 1 ঘন্টা লেকচার দিয়ে তবেই থামলো সে। এই 1 ঘন্টায় অরু 5 মিনিট ঠিক মতো শুনেছি কিনা সন্দেহ। ও কতক্ষণ নিখিল ভাইয়ের কথা ভেবেছে, তো কতক্ষণ চোখ ঘুরিয়ে ঘুরিয়ে কৃতিকের রুমটা পর্যবেক্ষণ করেছে। পুরো রুমটা গ্রে থিমে সাজানো, সবকিছুতেই কেমন অন্ধকার অন্ধকার ভাব। দেখলেই মনে হবে রুমে সব আসবাবপত্র মুখ কুমড়ো করে বসে আছে। যেমন মালিক তেমন তার ঘর বোরিং। কি বোরিং? কৃতিকের হঠাৎ ছোড়া প্রশ্নে কম্পিত হয়ে উঠল অরু। মুখ ফসকে কখন যে বেরিয়েছে সেই খেয়াল নেই ওর। তার দিয়ে চিপ কেটে তাড়াহুড়ো করে উত্তর দিলাম, আপনাকে বলিনি, রুমের কথা বলেছিলাম। কৃতিক নিজের কপালে গম্ভীরতার ভাঁজ টেনে এগিয়ে এসে অরুর গাল চেপে ধরে বলা, আমার মূল্যবান সময় নষ্ট করছিস কেন? কি চাই সত্যি করে বল। কৃতিকের রক্ত চোখের দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে অরু বলা, আমি কাল ভার্সিটিতে যেতে চাই। কেন? কাল কি আছে? নিখিলের ব্যাপারটা পুরোপুরি এড়িয়ে গিয়ে অরু বলে, একদিনের একটা ট্যুর আছে, শুধু আমাদের ব্যাচ, সবাই যাবে, তাই আমিও যেতে চাই। কৃতিক কিছুক্ষণ নিষ্প্রভ তাকিয়ে রইল অরুর মুখের পানে, তারপর বেশ সাবলীল ভাবে জবাব দিল, ওকে ফাইন, ইউ ক্যান গো। কৃতিকের সম্মতি পাওয়ার সাথে সাথে অরুর বুক থেকে যেন পাথরই নেমে গেল। চোখ দুটো চিকচিক করে উঠল খুশিতে। সবচেয়ে কঠিন কাজ সম্পাদন করার মতোই আনন্দ হতে লাগলো ভেতরে ভেতরে। ও আর কৃতিকের রুমে বসে থাকলো না, কারণ এখানে তো ওর কোনো আর কাজ নেই। তাই নাচতে নাচতে বেরিয়ে গেল রুম থেকে। বুকে 2 হাত গোছে টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়ে অরুর যাওয়ার পানে কৃতিক তাকিয়ে বলল, কি সুন্দর মিথ্যা কথা বলতে শিখেছিস জান। কথাগুলো বলার সময় অগ্নি স্ফুলিং এর মতোই চোখ দুটো জলজল করছিল ওর। বিকেলবেলা এলিসা আর অর্ণব এসেছে ক্যাথলিনের ডরমেটরিতে। গত 1 সপ্তাহ ধরে এই মেয়েটার কোনো হদিস নেই। এলিসার বাবা জেল থেকে ছাড়া পেয়েছে কয়েক মাস হলো। সেই থেকে বিভিন্ন প্রকার ক্লাব থেকে একের পর এক হুমকি আসছে ওর নিকট। সবাই নাকি ওর বাবার কাছ থেকে টাকা পায়। ওর বাবা বারবার জুয়ায় হেরে মোটা অঙ্কের ঋণগ্রস্ত।
এখন এলিসাকেই সেসব টাকা পকার খেলে শোধ করতে হবে, নয়তো ওর বাবাকে শুট করে মেরে ফেলা হবে। এলিসা কখনোই চায় না ওর বাবা টাকার জন্য মারা যাক, কিন্তু আগেরবার ঠিক একই কৌশল